কথা বলার অধিকার নিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে রক্ত দিয়ে জীবন দিয়ে যে ভাষাটি অর্জন করা হয়েছে সেটি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা। ভাষা হিসাবে আমাদের হলেও পালিত হয় বিশ্বব্যাপী, স্বীকৃতি পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। তারই প্রেক্ষিতে বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এম্বাসিতে আজকের এই ভাষা দিবসের আলোচনা সভায় উপস্থিত দূতালয়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই 1952 সালে ভাষার জন্য জীবন দিয়েছেন যে সকল শহীদরা, বিশেষ করে সালাম, রফিক, জাব্বার, শফিউল, রুহুল আমিন সহ আরো নাম না যারা অনেককে আমি শ্রদ্ধা করে স্মরণ করি এবং তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। ইতিমধ্যে আমরা সকলে ভাষা দিবসের ইতিহাস সম্পর্কে জেনেছি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটা অখণ্ড রাষ্ট্র ছিল যখন ব্রিটিশরা শাসন করেছিল। ব্রিটিশের মধ্যস্থতায় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি দেশ হয়, পাকিস্তান এবং হিন্দুস্তান। সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক, ভাগ্যচক্রে আমরা আমাদের থেকে দূরত্বের দিক থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে অবস্থানকারী পাকিস্তানের সাথে পুরো পাকিস্তান একসাথে হয়। আমরা দুটো মিলেছিলাম পাকিস্তান। 1947 সালের এই বিভক্তির পরে 1948 সালে সর্বপ্রথম পাকিস্তানের পক্ষ থেকে রাষ্ট্রভাষা উর্দু করার জন্য প্রস্তাব আসলে সে সময়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অবিভক্ত পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব আসে এটা করা যাবে না, যার ভিত্তিতে রাষ্ট্রভাষা বাংলা চাই এই নামে রাষ্ট্রভাষা বাংলা পরিষদ গঠন হয়। সে সময়ে রাষ্ট্রভাষা বাংলা পরিষদ গঠনে বাংলাদেশিদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন তিনি আমাদের সকলের পরিচিত অধ্যাপক গোলাম আজম। 48 সালের 11ই মার্চ সে স্মারকলিপির পরে ক্রমাগত পাকিস্তানের পক্ষ থেকে চাপ, ছাত্র নেতাদের গ্রেপ্তার এবং আন্দোলনের দিনের পর দিন আন্দোলন গতি পেতে থাকে। যারই ফলশ্রুতিতে 1952 সালে 144 ধারা ভেঙে বাঙালি জাতি তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে পড়ে। 144 ধারা ভেঙে রাস্তায় নামার পরে আমাদের প্রাণপ্রিয় 4 থেকে 5 জন, নাম না জানা আরো অনেকে, ইতিহাস থেকে যতটুকু আমরা জানি 5 জন শাহাদাত বরণ করে। 1956 সালে আমরা পাকিস্তানের স্বীকৃতি পাই, রাষ্ট্রভাষা বাংলা নয়, কথা বলার অধিকার বাংলা হিসেবে আমরা স্বীকৃতি পেয়ে থাকি। 1952 সালের এই ইতিহাস আমরা সকলেই জানি যারা সচেতন বাংলাদেশি রয়েছে। পৃথিবীর যে প্রান্তে বাংলাদেশিরা রয়েছে, ভাষা দিবসের ইতিহাস 1971 সালের পরবর্তী এবং 2024 সাল পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের স্পিরিট মূলত আমরা পাই হলো 52 সালের ভাষা আন্দোলন থেকে। সম্মানিত উপস্থিতি, বৈষম্য তৈরি করে বাঙালি জাতিকে কখনো ঠেকিয়ে রাখা যায় না, দমিয়ে রাখা যায় না, যেটা 52তে প্রমাণিত হয়েছে। 70-এর নির্বাচনের পরে যখন আমাদের ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, 71-এ সেটা প্রমাণিত হয়েছে। স্বৈরাচার যখনই আমাদের মাথার উপর চেপে বসেছে, আমরা তখনই আন্দোলন করে সেটাকে আমাদের উপর থেকে, মাথার উপর থেকে জগদ্দল পাথরের মতো বসে থাকা পাথরগুলো আমরা সরিয়ে দিয়েছি। 90, 1924 তার দৃষ্টান্ত। আমরা এটা বিশ্বাস করি 2024 সালের পরে 26-এর যে নির্বাচন, এই বছরের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, যারা ক্ষমতায় এসেছেন তারা আশা করি কখনো জগদ্দল পাথরের মতো চেপে আমাদের উপর বসবেন না। বাঙালি জাতিকে কখনো দমিয়ে রাখা যায় না, বৈষম্য তৈরি করবেন না। আমরা আশা করি বৈষম্য তৈরি হবে না, কারণ বৈষম্যের শিকার আমরা সকলে ছিলাম। কিন্তু আমরা সুসময় এসে যদি আমরা আমাদের অতীতকে ভুলে যাই, তাহলে এটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং বাংলাদেশি ভাই এবং বোনেরা, আমাদের সকলের জানা থাকা উচিত 2024-এ দল মত নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি রাস্তায় নেমে এসেছে শুধুমাত্র নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য। এই অধিকার ফিরিয়ে না দিয়ে কেউ যদি আমাদের উপর শোষণ করতে চান, কেউ যদি আমাদের উপর প্রভুত্ব তৈরি করতে চান, প্রভুত্বগিরি করতে চান, কেউ যদি আমাদের উপর আবার নতুন করে আইন করে
আমাদের কণ্ঠ চেপে ধরতে চান, আমাদের লেখনীকে থামিয়ে দিতে চান, তাহলে তাদের জন্য ভবিষ্যৎ কিন্তু ভালো নয়। আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা সকলেই বাংলাদেশপন্থী, কারণ বাংলাদেশপন্থী প্রত্যেক ব্যক্তি তার নিজ দেশকে ভালোবাসে। আর এই দেশপ্রেমটা আমরা যারা প্রবাসী রয়েছে আমাদের সকলে, এখানে দল মত নির্বিশেষে প্রত্যেক প্রবাসীর দেশপ্রেম কিন্তু অন্যদের তুলনায় একটু বেশি। বাংলাদেশের স্বার্থ থাকতে পারে, কিন্তু বিদেশি কোনো স্বার্থ নাই। আমার রাজনৈতিক দল বাংলাদেশে কাজ করে তার নিজের স্বার্থ অনুযায়ী, আমি জানি না তার কি স্বার্থ নিয়ে কাজ করতেছে, কিন্তু প্রবাসী আমরা প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সুধী শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে দেশটাকে ভালোবাসি। না হলে দিন শেষে মাস শেষে আমরা আমাদের পরিবার পরিজন সমাজ এবং আমাদের রাষ্ট্রের জন্য রেমিটেন্স আমরা পাঠাতাম না। সেজন্য আমি আশা করব পর্তুগালে যারা আমরা বসবাস করি, আমাদের প্রত্যেকের দেশের রাজনৈতিক কোনো বিষয়কে সামনে নিয়ে না এসে, রাজনৈতিক কোনো বিষয়টাকে সামনে এনে আমরা নিজেদের মধ্যে কোনো রকম বিভেদ যেন আমরা তৈরি না করি। আমাদের পর্তুগালের যে সুন্দর পরিবেশ রয়েছে, দল মত নির্বিশেষে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, বুকে বুক মিলিয়ে আমরা যেভাবে আমাদের যে কোনো সমস্যার সমাধান করি, এটা আমরা কন্টিনিউ করব। কখনো বাংলাদেশে কোনো বিষয়কে সামনে এনে পর্তুগালের এই সুন্দর পরিবেশ আমরা নষ্ট করব না। আমি আশা করি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আপনারা সবাই সচেতন ব্যক্তিদের কাছে সর্বশেষ কথা আমি যেটা বলতে চাই, আমি যেমন আমার দেশের ভাষাকে ভালোবাসি, পর্তুগিজরাও তাদের দেশের ভাষাকে ভালোবাসে। একজন সচেতন মানুষ হিসেবে আমাদের 4টা ভাষাকে প্রাধান্য দেওয়া উচিত। আমার মাতৃভাষা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি, এবং যে দেশে আমরা বসবাস করি সে দেশের ভাষা। আর একজন মুসলিম হিসাবে আমার জন্য আরবি ভাষা, কারণ আমি আমার মূলকে বোঝার জন্য, আমি আমার জন্য করণীয় কি সেটা বোঝার জন্য আরবি ভাষাটাও আমার জানা দরকার। তাহলে আমার জন্য কি মেসেজ রয়েছে সেটা আমি ওখান থেকে জানতে পারবো। এই 4টা ভাষাকে আমাদের সকলের রপ্ত না করতে পারলেও অন্তত নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো সারানোর জন্য আমাদের নিজেদের ভাষা তো আমরা প্রয়োগ পারি, ইংলিশ, পর্তুগিজ এবং আরবি ভাষার প্রতি সকলে যত্নবান হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।